পুরভোটের দিনক্ষণ নিয়ে রাজনৈতিক তরজা চলছেই। এবার এর মধ্যে ঢুকে পড়লেন রাজ্যপালও। রাজ্য সরকার চাইছে 19শে ডিসেম্বর কলকাতা ও হাওড়ায় পুরভোট হোক, কিন্তু বিজেপি চাইছে বকেয়া সব পুরভোট একসঙ্গে করতে। এবার রাজ্যপালও বললেন বকেয়া সব পুরসভার ভোট একসঙ্গে করা উচিত। প্রথমে রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে মুখোমুখি বৈঠক, তারপর টুইট বার্তা, এরপর চিঠি। রাজ্য নির্বাচন কমিশনকে বারবার সাংবিধানিক দায়বদ্ধতার কথা মনে করিয়ে দিলেন রাজ্যপাল। মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। সূত্রের খবর, কেন শুধু কলকাতা ও হাওড়ায় পুরো ভোট, বকেয়া বাকি পুরসভাগুলির ভোট কেন একসঙ্গে করানো হচ্ছে না তা জানতে চান রাজ্যপাল। যেখানে ভোট বাকি রয়েছে সেখানে দ্রুত ভোট করানোর পরামর্শ দিয়েছেন তিনি। রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর রাজ্যপাল টুইট করে বলেন, রাজ্য নির্বাচন কমিশনারের কর্তৃত্ব জাতীয় নির্বাচন কমিশনের সমতুল্য এবং তা কখনোই পক্ষপাতমূলক হওয়া উচিত নয়। রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকে এর ওপরই জোর দিয়েছি। এটি সরকারের অংশ নয়, এর উচিত স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করা। ঠিকই বলেছেন, বক্তব্যের মধ্যে কোনো ত্রুটি নেই। রাজ্য নির্বাচন কমিশন তো সংবিধান সংশোধন করেই সাংবিধানিক অথরিটি তৈরি হয়েছে, ওরা নিশ্চয়ই নিয়ম মেনে কাজ করবে। রাজ্যপাল না বললেও ওরা করতেন। নির্বাচন হোক, আমরা চাই সমস্ত পৌরসভায় নির্বাচন হোক। এতদিন ধরে পৌরসভাগুলোকে কেন ফেলে রাখা হয়েছে? নির্বাচন না করে ফেলে রাখা হয়েছে। একদিনে নির্বাচন হোক, প্রয়োজনে সেন্ট্রাল ফোর্স দিয়ে নির্বাচন হোক, কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হোক। 2015-র পৌরসভা নির্বাচন আর 2018-র পঞ্চায়েত নির্বাচনের রিপিটেশন আমরা দেখতে বা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে ইন্টারেস্টেড নয়। টুইট করেই থামেননি রাজ্যপাল। কার্যত একসঙ্গে সব বকেয়া পুরসভার ভোট করানোর পক্ষে সওয়াল করে রাজ্য নির্বাচন কমিশনারকে এই চিঠিও দিয়েছেন রাজ্যপাল। রাজ্য নির্বাচন কমিশনারকে অত্যন্ত কড়া বার্তায় রাজ্যপাল লিখেছেন, যদি রাজ্য নির্বাচন কমিশন রাজ্য সরকারের পথে হেঁটে নিছকই কার্যকরী এজেন্সি এবং রাজ্য সরকারের একটা অতিরিক্ত অংশ হিসেবে কাজ করে, তাহলে তা সংবিধান ও গোটা গণতান্ত্রিক পদ্ধতির অসম্মান প্রদর্শন হবে। এটা অবশ্যই মনে রাখা উচিত, অতীতে রাজ্য নির্বাচন কমিশন নিজেই একসঙ্গে সব পুরসভার ভোট সমান্তরালভাবে করার পক্ষে সওয়াল করেছিল। সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক মতামতও এরই পক্ষে, তাই এর থেকে সরে আসাটা যুক্তিযুক্ত হবে না। মাঝে মধ্যে উনি গুলিয়ে ফেলি, এটা কি দিলীপ ঘোষ বলছে না সুকান্ত মজুমদার বলছে না রাজ্যপাল মহোদয় বলছে। আমাদের কিছুই বলার নেই। আমরা যুক্তি দিয়ে বারবার বলেছি কি কারণে এটা দফায় দফায় হওয়া উচিত। সম্প্রতি যে নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনে 8 দফায় নির্বাচন হয়েছিল বিধানসভা, এমনকি 2 দফায় উপনির্বাচন হয়েছিল। সেক্ষেত্রে যদি আমরা ইতিহাস ঘাঁটি, পিছনের দিকে তাকাই, তাহলে দেখবেন যে কলকাতা পুরসভা আলাদাভাবেই প্রথমে ভোট হয়, তারপর অন্য পুরসভাগুলো হয়। রাজ্যপাল বলছে পুরসভা সব একসাথে ভোট করতে, আমরা বলেছি সব একসঙ্গে, অন্য কে বলছে জানি না। দেবাংশু, বিজেপি 3টে জিনিস চাইছে। এক হচ্ছে ফেব্রুয়ারি মাসে সবকটা পুরসভায় একসঙ্গে ভোট করাতে হবে। 2 হচ্ছে 2011-র বিধানসভা বা 2013 সালে মীরা পাণ্ডে যেভাবে ভোট পরিচালনা করেছিলেন সেভাবে যেন ভোট পরিচালিত হয়। এবং 3, যে ভোটে অশান্তির আশঙ্কা রয়েছে সেই জন্য কেন্দ্রীয় বাহিনী আনতে হবে এবং তাদের কার্যকরীভাবে ব্যবহার করতে হবে। তোমার প্রতিক্রিয়া? প্রথম কথা হচ্ছে, বিজেপির এখনকার দাবি আর 6 মাসের দাবির মধ্যে এত আকাশ পাতাল পার্থক্য, মানুষ বুঝতে পারছে না কোন দাবিটা আসলে বিজেপি করছে। 6 মাস আগে আমরা যখন বারবার বলেছিলাম করোনা মধ্য গগনে, সেই সময় দাঁড়িয়ে 8 দফার নির্বাচন করবেন না, মানুষের প্রাণ সংশয় হবে, করোনা ছড়াবে, এত সিআরপিএফ আসছে, বিভিন্ন রাজ্য থেকে নেতারা আসছেন, এইদিক ওদিক ঘোরাফেরা, স্বাভাবিকভাবেই যেটা হওয়ার ছিল সেটাই হলো এবং কোভিড ছড়ালো। আজকের দিনে দাঁড়িয়ে যখন রাজ্য সরকার সেই পলিসিতে ধরুন নির্বাচন করার কথা চিন্তা ভাবনা করছে, তখন আবার বিজেপি বলছে সবটা একবারে করতে হবে। অর্থাৎ 6 মাস আগের আমার স্ট্যান্ড আর আজকের স্ট্যান্ডের মধ্যে পার্থক্য। 2 হচ্ছে মানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো। সুমনদা, বিধানসভা নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে হয়েছে, তৃণমূল 213, বিজেপি 77, ওদের 200 গল্পটা এদিকে ট্রান্সফার হয়ে গেছে। উপনির্বাচন হলো, তৃণমূল কংগ্রেস একটা সিটে 77, একটা সিটে 87% ভোট পেল এবং কেন্দ্রীয় বাহিনী কত পরিমাণ ছিল সেটা আপনারাই আপনাদের প্রতিবেদনে দেখিয়েছেন। নির্বাচনের দিন দাঁড়িয়ে প্রচুর সংখ্যক, প্রচুর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী উপনির্বাচনে কেন্দ্র করেছিল। 53 ছিল, তারপর 92 হলো। একদম, তো 92 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে 4টে সিটের উপনির্বাচন। তো আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি এই এক্সপেকটেশন করছে যে আবার কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হলে তাদের ফলাফল বোধহয় ভালো হবে, কিন্তু আবার কেন্দ্রীয় বাহিনী কেন? আমরা বলছি 92, 920 কোম্পানি কেন্দ্রীয়
সেনাবাহিনী, দরকার হলে আমেরিকা থেকে ফোর্স আনুন, আমাদের আপত্তি নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে ভোটটা হওয়ার পরে আবার বলবেন না তো যে কেন্দ্রীয় বাহিনীকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করা হলো না, কেন্দ্রীয় বাহিনী কি করলো আমরা জানি না। আপনারা ঠিক যখন পুরো ভোটের বারবার দাবি তুলছিলেন, পুরো ভোট এক্ষুনি হোক, এই মুহূর্তে হোক, এই দাবি তুলছিলেন, আজকে বলছিলেন যে ডিসেম্বরে নয়, আমি বলছি শঙ্করবাবু ফেব্রুয়ারির দিকে ঠেলছেন। এর কারণ কি এই যে উপনির্বাচনের ধাক্কা সামলাতে আরো কয়েকটা সপ্তাহ বাড়তি লাগবে, ঘর গোছাতে সময় লাগবে? হাওড়া পৌরসভার মেয়াদ শেষ হয়েছে 2018 সালে, 2018 সাল থেকে না ছিল কোভিড, না ছিল কিছু। আরে আগে দেবাংশুদের বলতে হবে 2018 সালের নির্বাচন 2018 এবং 2019-এ কেন করা হলো না, অর্থাৎ কোন কারণে করা হলো না, এর জবাবদিহি আজকে করতে হবে। আজকে যে কথা বলা হয়েছে তৃণমূল এখানে 19-এ বিজেপি রেজাল্ট ভালো হয়েছিল, সেই জন্য কি পুরো ভোট এই আজকের এতদিন অবধি আটকে থেকে গেল? তখন তো সত্যি হাওড়ার 2018-র পরে কোভিড ছিল না দেবাংশু? ঠিক না, আমি এটা উত্তর দিই, তার আগে বলি এই নির্দিষ্ট 2018-র ইলেকশন কেন হলো না এই নিয়ে মনে হয় পঞ্চম বা ষষ্ঠ ডিবেট হচ্ছে আপনার এখানে, আমিও মনে হয় 3 নম্বর বার আসছি। তবে আমি উত্তরটা পাওয়া যায়নি। না, আমি যেটা বলতে চাইছি, আরে বলতে দিতে হবে দাদা, আপনি আমায় জিজ্ঞাসা করছেন, আমার নাম দেবাংশু ভট্টাচার্য, আমি তো বলি। এবার আমার বক্তব্যটা হচ্ছে 2018 সালে যেই সময় দাঁড়িয়ে, আচ্ছা আপনি উত্তর শুনবেন না, শুনতেও ভয় পাচ্ছেন, ভোটের ভয়, উত্তর শুনতেও ভয়। শুনুন, 2018 সালে যে সময় দাঁড়িয়ে নির্বাচন হওয়ার কথা ছিল, তারপরে যখন ইলেকশনটা কোনো কারণে ডিলে হয়, সেই সময় দাঁড়িয়ে 2019-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের ফলাফলের কোনো ব্যাপার ছিল না, কারণ 2020-তে কর্পোরেশন ইলেকশন হওয়ার কথা ছিল গোটা রাজ্য জুড়ে, যেটা 15 সালে হয়েছিল। মনে করে দেখুন যে সময় ভূমিকম্প হয়েছিল ভোট চলতে চলতে, তুমি বললে না কোনো কারণে, সেই কোন কারণে? কারণ স্বাভাবিকভাবেই একটা সরকার যখন নির্বাচন পরিচালনা করে, আচ্ছা আমাকে বলতে দেবেন তো, আমি আপনার কাছে আলাদা করে আসছি। আপনি শঙ্কর বাবু বলতে দিন, আপনি হেরে গেছেন তো বলতে দেবেন না? মানুষ চা খেতে খেতে ডিবেটটা শুনছে, চায়ের কাপটা হাত থেকে নড়ে যাচ্ছে, চায় না, শুনুন না। আমার বক্তব্যটা হচ্ছে 2018 সালে যখন পৌরসভা কর্পোরেশনের মেয়াদগুলো শেষ হলো, স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের কাছে এটা একটা প্রায়োরিটির ব্যাপার থাকতে পারে। আমরা ঘরপোড়া গরু, আমরা জানি স্থানীয় নির্বাচন মানে কি। গত পঞ্চায়েত নির্বাচনে আমরা মুর্শিদাবাদ জেলায় একটা জায়গায় নমিনেশন ফাইল করতে পারিনি। পশ্চিমবঙ্গে 20,000 আসনে বাংলার তৃণমূল বিনা লড়াইয়ে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। তাই আমরা বারবার করে দাবি করেছি যে নির্বাচন কবে, কখন, কার সঙ্গে, কার থেকে নয় বড় কথা, নির্বাচনে মানুষ ভোট দিতে পারবে কিনা তা নিশ্চিত করতে হবে সরকারকে। আজকে ত্রিপুরাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচন শান্তিপূর্ণ করার জন্য সুপ্রিম কোর্ট যাচ্ছে, ঠিক আছে? আমাদেরকেও আগামী দিনে পশ্চিমবঙ্গের নির্বাচন শান্তিপূর্ণ হবে, এই গ্যারান্টি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমরা চাইছি। 112টা পৌরসভার ভোট কিসের জন্য হচ্ছে না? নিজেকে হেরে যাওয়ার পরেও মুখ্যমন্ত্রী হতে হবে, তার জন্য দিল্লিতে দরবার করে তিনি জবরদস্তি উপর নির্বাচন করালেন করোনা পরিস্থিতির মধ্যে। আর 112টা পৌরসভার কোনো নির্বাচন হচ্ছে না, সেই 2015 থেকে ক্রমাগত ডিউ। কি কারণ? সূত্রের খবর, রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে হাওড়া পুরসভার ভোটের প্রসঙ্গও তোলেন রাজ্যপাল। ইতিমধ্যে হাওড়া পুরসভা থেকে বালির 16টি ওয়ার্ডকে আলাদা করে নতুন পুরসভা করা হয়েছে। এ নিয়ে রাজ্য বিধানসভায় একটি সংশোধনী বিল পাশ হয়েছে। সূত্রের খবর, এই সংশোধনীতে এখনও সই করেননি রাজ্যপাল। সেই সংশোধনী নিয়ে চিঠি দিয়ে বিধানসভার ব্যাখ্যা চেয়েছেন জগদীপ ধনখড়। সূত্রের খবর, এদিন রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে সেই বিষয় নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যপাল। সংবিধান মেনে কাজ করার বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনারকে পরামর্শ দেন তিনি। বুধবার হাইকোর্টে পুরভোট সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। হাইকোর্টে মামলার শুনানির পর ভোটের দিন ঘোষণা হয় কিনা সেদিকেই নজর রাজনৈতিক মহলের। ভোট পরিচালনা নিয়েও কিন্তু সেই একই প্রশ্ন, যে কেন্দ্রীয় বাহিনীর ওপর ভরসা রাখবো না রাজ্য পুলিশের ওপর ভরসা রাখবো। প্রশ্নটা সেই ক্রেডিবিলিটি, সেই বিশ্বাসযোগ্যতার। পঙ্কজদা, আমি পলিটিক্যাল পণ্ডিত নই, কিন্তু আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি, 117টা পৌরসভার ইলেকশনে বিজেপি কিচ্ছু করতে পারবে না, সিপিএম কংগ্রেসও কিছু করতে পারবে না। কারণ যেখানে একটা প্রধান বিরোধী দলের দুবারের রাজ্যপাল হওয়া একটা বিরাট শিক্ষিত একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, যিনি এককালে বিজেপি দলের সভাপতি ছিলেন রাজ্যের,
তিনি তার দলের সহসভাপতি সর্বভারতীয়কে অশিক্ষিত মূর্খ বলছেন, সেই দলের মনোবল কোন তলানিতে চলে যায় সেটা বোঝার ক্ষমতা তথাগত রায়দের নেই। কাজে এটা মহামূর্খ কালিদাসের দল, ওরা এমনিতেই ধ্বংস হবে। সে ঠিক আছে, আমি বলছি কি হবে সে তো একমাত্র মানুষ বলবে, সময় বলবে, আমরা দেখতে পাবো। কিন্তু পঙ্কজ, আমার প্রশ্নটা ছিল যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করা, কেন রাজ্য পুলিশের ওপর আস্থা নেই বিরোধী দলের? উত্তর দিচ্ছি। হ্যাঁ, সেটা হচ্ছে, দেখুন, আপনাকে আমি একটা ঘটনা বলছি, আমাকে 1 মিনিট সময় দেবেন, আমি উত্তর দেব। নিশ্চয়ই। আমি তখন নদিয়া জেলার এসপি, 2004 সালে তখন লোকসভা ইলেকশন হচ্ছে। একদিন আমার অফিসে নরেশ চাকি, আজকে বেঁচে নেই, এমএলএ ছিলেন বিজেপির, আপনার এই টিএমসি দলের নদিয়া জেলা সভাপতি, দলবল নিয়ে আমার কাছে এসে বললেন যে স্যার এখানে ইলেকশন হবে না। আমি বলি কেন ইলেকশন হবে না? বলে এখানে স্যার সব রিগিং হয়, সন্ত্রাস হয়, আমরা ইলেকশন ফাইট করব না। আমি ওনার থেকে তথ্যপত্র নিলাম, নিয়ে আমি দেখলাম, আমার ডিআইবি থেকে খবর নিয়ে জানলাম যে নবদ্বীপ লোকসভা কেন্দ্রে 7টা যে বিধানসভা কেন্দ্র আছে তার মধ্যে 5টাই কংগ্রেসের এমএলএ, শিবদাস মুখার্জি, অজয় দে, শঙ্কর সিং, এরা জেতে। 2টো কেন্দ্রে সিপিএম জেতে, 5টা কেন্দ্রে কংগ্রেস জেতে, তাদের মার্জিন 5,000 6,000 করে 35,000। চাকদা কেন্দ্রে একটা কেন্দ্র থেকে সিপিএম জেতে 69,000 মার্জিনে। তো বলছে একটা কেন্দ্রে ওরা ব্যাপক সন্ত্রাস করে, এরিয়া ডোমিনেশন করে, অনেক আগে থেকে এরিয়া কন্ট্রোল করে, সেখানে কংগ্রেস শিশু। কাজে এই যে সাইন্টিফিক রিগিং যে কথাটা বরুণ সেনগুপ্তরা বলতেন, চোখের সামনে আমি দেখে আমি কি করলাম আপনাকে বলছি, যারা মাস্টার মাইন্ড ছিল সন্ত্রাসের, তাদেরকে আমি, বিশ্বাস করবেন না, আমি বাচ্চা ওসিদের দিয়ে তাদের এমন কন্ট্রোল করেছিলাম। আমি নাম করে দিচ্ছি আপনাকে, অলোকেশ দাস সেবার এমপি হয়েছিলেন নবদ্বীপ কেন্দ্রে, তার মার্জিনে উনি আগে জিততেন অনিল বিশ্বাসের টাইমে 1,08,000 ভোটে। আমার টাইমে অলোকেশ দাস জিতলেন 7,062 ভোটে। দ্যাট ওয়াজ দ্য রিজন, দ্যাট ওয়াজ দ্য রেজাল্ট। ওই সেন্ট্রাল ফোর্স, কেন্দ্রীয় ফোর্স, রাজ্যের ফোর্স কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে এসপির ইন্টিগ্রিটি, ফ্যাক্টর হচ্ছে ওসির ইন্টিগ্রিটি অ্যান্ড পারফরমেন্স, সেটা এই রাজ্যে নেই। এদিকে বাংলার পুরভোটের দিনক্ষণ ঘোষণা এখনো না হলেও ত্রিপুরায় পুরভোট বৃহস্পতিবারই হচ্ছে। ত্রিপুরায় পুরভোট পিছনোর তৃণমূলের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট, ফলে বৃহস্পতিবারই পুরভোট হচ্ছে ত্রিপুরায়। বুধবার সকালের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে তা আরও জোরদার করার নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। পুরভোটের মুখে ত্রিপুরায় তৃণমূল প্রার্থী ও কর্মীদের ওপর হামলার অভিযোগ নিয়ে এর আগে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, যার প্রেক্ষিতে গত 11 নভেম্বর অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য পুলিশকে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। কিন্তু রবিবার তৃণমূল কর্মীদের ওপরে হামলা, সায়নী ঘোষকে গ্রেফতার সহ বিভিন্ন ঘটনায় ফের অগ্নিগর্ভ হয়ে ওঠে উত্তর পূর্বের এই রাজ্যের পরিস্থিতি। সর্বোচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও নিরাপত্তা নেই এই অভিযোগ তুলে সোমবার ফের আদালত অবমাননার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় তৃণমূল। সেই মামলারই এদিন শুনানি ছিল বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে। প্রথমেই তৃণমূলের আইনজীবী বিভিন্ন তথ্য প্রমাণ জমা করে দাবি করেন, এভাবে শান্তিপূর্ণ ভোট হতে পারে না, আদালতের নির্দেশ মানা হচ্ছে না, এভাবে চললে মানুষ ভোট দিতে বেরোবে না। তাই পুরো ভোট পিছিয়ে দেওয়ার আবেদন করা হয় তৃণমূলের তরফে। 2013 সালে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট পিছিয়ে দেওয়ার উদাহরণ সুপ্রিম কোর্টে তুলে ধরেন তৃণমূলের আইনজীবী, কিন্তু ভোট পিছিয়ে দেওয়ার আবেদনের বিরোধিতা করেন বিজেপি শাসিত ত্রিপুরা সরকারের আইনজীবী। তখন বিচারপতি চন্দ্রচূড় বলেন, মঙ্গলবার থেকে 28 নভেম্বর ভোট গণনার দিন পর্যন্ত নিরাপত্তার কি ব্যবস্থা করা হয়েছে তা ত্রিপুরা সরকারকে বেলা 1:15টার মধ্যে লিখিত আকারে জানাতে হবে। নির্ধারিত সময়ে আদালতে সেই রিপোর্ট জমা দেন ত্রিপুরা সরকারের আইনজীবী। এরপর বিচারপতি ফের জানতে চান ভোটের জন্য কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, আরও কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন কিনা তা নিয়ে ত্রিপুরা সরকারের মতও জানতে চান বিচারপতি। সরকারের আইনজীবী তথ্য জানানোর পর দুপুরে ফের শুরু হয় শুনানি। তখনই বিচারপতি অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়ে বলেন, গণতন্ত্রে ভোট পিছনো একেবারে শেষ উপায়, নির্ধারিত দিনেই ত্রিপুরায় পুরো ভোট হবে। বুধবার সকালের মধ্যে ত্রিপুরা ডিজিপি ও আইজিপি রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে তা আরও জোরদার করতে হবে। আরও কেন্দ্রীয় বাহিনী আনার প্রয়োজন মনে করলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন করতে হবে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তা বিবেচনা করবে। আইন শৃঙ্খলার পরিস্থিতির কথা তুলে এবং এই যে আমাদের প্রচার করতে দেওয়া হলো না, সেই জন্য আমরা সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিলাম পৌরভোট পিছনোর। অনেক কটা ছোটখাটো পৌরসভায় প্রার্থী দিতে পারিনি আমরা,
বিজেপির সন্ত্রাসের ফলে। সেই জন্য আমরা চেয়েছিলাম পিছিয়ে দিলে আমরা প্রার্থী দিতে পারতাম। বিপ্লব দেবের প্রশাসন রেখে কতটা সুষ্ঠু নির্বাচন হবে সন্দেহ আছে, কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব নিশ্চয়ই। সুপ্রিম কোর্টে নির্বাচন যাতে না হয়, ডেফার হয়, তার জন্য বন্ধ করা হয়, তার জন্য ওনারা গেছেন। কেন ওনারা সুপ্রিম কোর্টে যাবেন? নির্বাচন ডেফার করতে হবে, তার জন্য ক্লাইম্যাক্সগুলি করে ফটোশ্যুট করে সবগুলি তৈরি করেছেন, খুব সুন্দর করে তৈরি করেছেন। সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছেন। আরেকটা বিষয় আমি বলি, তারা সুপ্রিম কোর্টকেও ধোকা দিয়েছেন। সুপ্রিম কোর্টেও মিথ্যা হলফনামা তারা জমা করেছেন। নিয়ম হচ্ছে নির্বাচন যখন ইলেকশন প্রসেস স্টার্ট হয়ে গেলে কোর্ট সেখানে ইন্টারফেয়ার করে না। ত্রিপুরায় এটা তো একেবারে নির্বাচন মুখামুখি এসে গেছে, এই মুহূর্তে কোর্ট ইন্টারফেয়ার করবে বলে আমি মনে করি না, করে না সাধারণ। আমরা কোনো ভোট পিছনের রাজ্যে করিনি। যাদের পশ্চিমবাংলা থেকে লোক নিয়ে গিয়ে মিছিল করা যায়, পশ্চিমবাংলা থেকে লোক নিয়ে গিয়ে প্রার্থী করতে পারবে? প্রার্থী তো ওখানকার লোককে হতে হবে, সেটা তৃণমূল পারবে কি করে? ফলে ভোট পিছিয়ে লাভ নেই, কিন্তু ওখানে ভোটে প্রচার করতে দেওয়া হচ্ছে না, বিরোধীদের উপর আক্রমণ করা হচ্ছে, সিপিআইএম প্রার্থীদের উপর আক্রমণ করা হচ্ছে। আমরা লড়াই করছি। গত 14 নভেম্বর তৃণমূলের উদ্দেশ্যে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিতে শোনা যায় ত্রিপুরার রামনগরের বিধায়ক সুরজিৎ দত্তকে। তৃণমূলকে একটুকু জমি ছাড়তে পারবে না, সব ভোটের বাক্সে হাজার হাজার ভোট ফেলতে হবে। আমি এসব বুঝি না, আমি তোমাদের জন্য করি, তোমরাও আমার জন্য করতে হবে। আমাকে 7-7টা সিটে দিতে হবে, এটাই আমার প্রতিজ্ঞা। কাউকে মারছি নয়, প্রার্থীকে যেখানে দেখবে সেখানেই দৌড়ানি, কোনো মারছি না, কোনো কাটছি না, মারছি না। এদিন কারুর নাম না করে হিংসা নিয়ে এক বিধায়কের মন্তব্য সম্পর্কেও ত্রিপুরা সরকারের থেকে জানতে চান বিচারপতি। এই মামলার পরবর্তী শুনানি ত্রিপুরা পুরভোটের দিন অর্থাৎ বৃহস্পতিবার। এদিকে এরই মধ্যে পুরভোটের ঠিক মুখে ত্রিপুরায় বিজেপির অস্বস্তি বাড়ল। বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে মুখ খুললেন বিজেপির বিধায়ক তথা প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। কড়া ভাষায় আক্রমণ শানালেন তিনি। প্যারাট্রুপ একটা লিডারের যে রাজনৈতিক যে সৌজন্যতা, আমাদের রাজ্যের যে সংস্কৃতি কৃষ্টি, যে উৎসবের মেজাজে ভোট হতো, সেগুলো কিন্তু এখন ভাটা পড়ছে। ভারতীয় জনতা পার্টির বদনাম হচ্ছে, সব নেতিবাচক কথা, কোনো পজিটিভিটি চিন্তাধারার বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। উনি সময়ে সময়ে এজেন্সিটা পরিবর্তন করেন। আপনি যখন এডিসি ইলেকশন ছিল মতার এজেন্সি, এখন তৃণমূলের এজেন্সিটা বয়কলমে নিয়েছেন, এবং তৃণমূলের নেতারা যে সুরে কথা বলেছেন উনি ওই সুরে কথা বলছেন। ব্যক্তিগতভাবে আমি বলবো, উনি অনেকদিন বিরোধী দলে ছিলেন, বিরোধিতার মানসিকতাটা এখনো যায়নি। এটা তৃণমূলে প্ল্যান করে করিয়েছেন। কেন করেছেন? একটার আগে সুপ্রিম কোর্টে কেসটা রয়েছে, 11টার সময় যদি করা হয় সুপ্রিম কোর্টে গিয়ে আমরা এটা জমা করতে পারবো, তাহলে সরকারটাকে আরও বেশি কালিমালিপ্ত করতে পারবো। ত্রিপুরা রাজ্য রাজনীতিতে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী আগরতলার বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মনের সম্পর্ক তলানিতে ঠেকেছিল আগেই। এবার পুরো ভোটের একেবারে দোরগোড়ায় দলের নীতি রাজ্যে বাস্তবায়িত না হওয়া, সন্ত্রাস, ভোট দানে বাধা, রাজনৈতিক প্রতিপক্ষকে চিনতে না পারা সহ বিভিন্ন ইস্যুতে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে তীব্র নিশানা করলেন সুদীপ রায় বর্মন। ভারতীয় জনতা পার্টি তার মূল মন্ত্র হচ্ছে सबका साथ, सबका विकास, सबका विश्वास। ভারতীয় জনতা পার্টি যে চিন্তাধারা আবদ্ধ, সেটা হচ্ছে দেশের স্বার্থ সবচেয়ে বড় আগে, তারপরে দল, তারপর ব্যক্তি। এই দুটো মূল মন্ত্রের কোনোটাই এই রাজ্যে বাস্তবায়িত হচ্ছে না। ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব কিংবা দল কাউকে তো বলে দেয়নি যে হামলা করো, হুজ্জুতি করো, কাউকে তো বলে দেয়নি যে গুলি ছোড়ো, মারো, রক্ত ঝরাও। এতে করে তো ভারতীয় জনতা পার্টির বদনাম হচ্ছে। ব্যক্তি আক্রমণ, ব্যক্তি কুৎসা,
it speaks that the paratroop leader is mentally perverted. পুলিশ আজকে টুটু জগন্নাথ। অনেকেই বেসুরো গাইছে, কিন্তু ওখানকার পাবলিক কার সঙ্গে আছে? বিপ্লব দেবের সঙ্গে। যদিও বিজেপির বিধায়ক নাম না করে বিপ্লব দেবের বিরুদ্ধে মুখ খোলায় কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। পুরো ভোটকে কেন্দ্র করে সন্ত্রাসকে, আতঙ্কের পরিবেশকে যে জায়গায় নামিয়ে এনেছে বিজেপির এই সরকার এবং বিজেপির এই প্রশাসন, সুদীপ বাবু তার মুখোশ খুলে দিয়েছে। বিজেপির বিধায়ক হিসেবে বলছেন যে এই বিজেপিটা তারা চাননি, যে কলঙ্কজনক অবস্থায় ত্রিপুরাকে নামিয়েছে, তিনি তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ তাদের দলের শীর্ষ নেতাদেরও তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন। শুধু তৃণমূল কংগ্রেস বলছে না, বিজেপির ভেতর থেকে বলছে এখানে উন্নয়ন নেই, এখানে শুধু সন্ত্রাস চলছে, অপশাসন চলছে। এই রাজ্যের বিজেপির নেতৃত্ব শিশুমূলক নেতৃত্ব, অর্থাৎ মাথায় বসে আছে খোকা বিপ্লব আর খুকু প্রতিমা। এই খোকা কুকুর দল আসলে প্রধানত ডানপিটে হারমাদ এবং বজ্জাত, এইটা সুদীপ রায় বর্মন বলতে চেয়েছে। তা আমি বলছি যে যে কথা আমরা এতদিন ধরে বলে আসছিলাম, সেই কথা আজকে সুদীপ রায় বর্মন উচ্চারণ করেছেন। এখন আমার কাছে ত্রিপুরা রাজ্য বিজেপির কাছে অনুরোধ, এই বিরোধী দলের উপর গুলি না চালিয়ে, ফলস মামলা না দিয়ে, ঢিল না ছুঁড়ে, পাথর না ছুঁড়ে, বাইক বাহিনী দিয়ে অত্যাচার না করে, সাধারণ মানুষের উপর অত্যাচার না করে, হিম্মত থাকলে সুদীপ রায় বর্মনকে বহিষ্কার করে দেখাক, হিম্মত থাকলে সুদীপ রায় বর্মনকে বহিষ্কার করে দেখাক। তাহলে আমি বুঝবো যে এই যে আমরা বারবার করে বলছি এরা আসলে ভিতর দল, সন্ত্রস্ত হয়ে সন্ত্রাস করছে, তাহলে বুঝবে একটা মুরদ আছে। সুদীপ রায় বর্মন একসময় কংগ্রেসে ছিলেন, তারপর তৃণমূলে যোগ দেন। এরপর তৃণমূল ছেড়ে বিজেপিতে ইনিংস শুরু করেন তিনি। এই পরিস্থিতিতে তার মুখে বিপ্লব দেব সরকার সম্পর্কে সমালোচনার সুর শুনে কটাক্ষ করেছে সিপিএম। এই সুদীপ বর্মন রায় একটা সময়তে অন্য একটা দলে ছিলেন, সেখান থেকে গিয়ে আজকের বিজেপিকে ত্রিপুরাজ্যে তারা এনেছেন। কাজেই আজকে ত্রিপুরাজ্যে গণতন্ত্রের যে আজকে হত্যা হচ্ছে, গণতন্ত্র, সংবিধান এখানে অচল, এর জন্য সুদীপ বর্মন রায় দায়ী। কাজেই তাদের এই পাপবোধ থেকেই এই কথাগুলি তিনি বলছেন। সুদীপ রায় বর্মনের পাশাপাশি এদিন মুখ খুলেছেন আরেক বিজেপি বিধায়ক। আমার এলাকার মানুষ সুষ্ঠুভাবে অবাধ নির্বাচনে অংশগ্রহণ করুন, এইটা আমার একটা প্রাথমিক দায়িত্ব। এই দায়িত্বে যদি কোথাও ব্যাঘাত ঘটে তাহলে আমি কেন কথা বলবো না? এখানে তো কোনো দল বিশেষ বিষয় নয়। যারা এইগুলি করছে তারা কারা, তারা কেন এইগুলি করছে? আমরা একটা দিশায় সরকার পরিচালিত হচ্ছে, আমাদের সরকার উন্নয়নের কথা বলছে। উন্নয়নের 90% প্রতিশ্রুতি যদি আমরা রক্ষা করি, তাহলে এই 90% প্রতিশ্রুতির উপরে কি আমরা নির্ভর করতে পারি না? মানুষকে বিশ্বাস করতে পারি না? তা মানুষের ভোট বা ভোটাধিকার এটা যদি বিপন্ন হয় তা আমরা চুপ করে বসে থাকবো? আমাদের দলে যখন ছিল তখন ওনাকে এই অবস্থায় কখনো দেখেছেন? কি দল, কি সংস্কার, গিয়ে শার্ট খুলে নিয়েছে, কবে জানি প্যান্টটা খুলে বসে যায়। এ হচ্ছে তৃণমূল। তৃণমূলে গেলে লোকের সংস্কৃতি ওই জায়গাতে যায়, শার্ট খুলে গিয়ে আন্দোলন করে, আর কয়েকদিন পরে প্যান্টটা খুলে বসে যাবে, বসবে, পাক্কা বসবে, কারণ এটাই তৃণমূলের কালচার। এদিকে বৃহস্পতিবার ত্রিপুরায় পুরো ভোট, মঙ্গলবার শেষ হয়েছে ভোট প্রচার, কিন্তু তার আগে ফের উত্তপ্ত হয়ে উঠল আগরতলা। এবার তৃণমূল প্রার্থীর বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। যদিও ঘটনার সঙ্গে দলের যোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। আর এই ঘটনা নিয়ে সোমবার রাত থেকে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে আগরতলা। আগরতলা পুরসভার 1 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী গৌরী মজুমদার। তার অভিযোগ, সোমবার রাত 10:30 নাগাদ একদল দুষ্কৃতী তার লঙ্কামুড়ার বাড়িতে হামলা চালায়। দরজায় ধাক্কাধাক্কি করার পাশাপাশি বাড়ি লক্ষ্য করে গুলিও ছোড়া হয়। এই মুহূর্তে আমরা রয়েছি আগরতলা পৌর নিগমের 1 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌরী মজুমদারের বাড়িতে, যার বাড়িতে গতকাল রাতে গুলি ছোড়ার ঘটনা ঘটে। এবং এই রাস্তা ধরেই একদল দুষ্কৃতী হই হুল্লোড় করতে করতে আসে এবং ঠিক এই ঘরটিতেই থাকেন গৌরী মজুমদার, এবং এই ঘরে বিছানায় শয্যাশায়ী অবস্থায় রয়েছেন তার স্বামী শ্যামল সরকার। এবং যা অভিযোগ করা হচ্ছিল যে এই হই হুল্লোড় এবং গুলি ছোড়ার শব্দ শুনে যখন তিনি দরজা খুলে বেরিয়ে আসেন, তখনই তিনি দেখতে পান যে
রঞ্জিত মজুমদার নামে এক স্থানীয় বিজেপি নেতা। যদিও বিজেপির তরফ থেকে এই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করা হচ্ছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে রামনগর ফাঁড়ির পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় গুলির দুটি খোল। এই ঘটনায় পাড়ারই বাসিন্দা আগরতলা পুরসভার 1 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মিত্রা রানী দাস মজুমদারের স্বামী রঞ্জিত মজুমদারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আমি 1 নম্বর ওয়ার্ডের ক্যান্ডিডেট গৌরী মজুমদার, তৃণমূল ক্যান্ডিডেট। আমার বাড়িতে বিজেপির লোকেরা আয়া হামলা করছে রঞ্জিত মজুমদার। আমার বাড়ির দরজাটা যখন লাত্তি দিয়া খুলে লাইছে, হঠাৎ করে আমি রঞ্জিতের চেহারাটা দেখে লাইছি। পরে হ্যাঁ বাইরে দাঁড়ায় সেরা ফায়ার করতেছে। ফায়ার করে সেরা বাইক দিয়া গেছে। এদিন সকালে ঘটনার খবর পেয়ে আক্রান্ত তৃণমূল প্রার্থীর বাড়িতে যান বড়জলার বিজেপি বিধায়ক দিলীপ দাস। যদিও সেই সময় বাড়িতে ছিলেন না তৃণমূল প্রার্থী, তার শয্যাশায়ী স্বামীর সঙ্গে আগের রাতের ঘটনা নিয়ে কথা বলেন বিজেপি বিধায়ক। এই ঘটনায় বিজেপি যোগের অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি। আমরা একটা বড় দল, আমাদের যথেষ্ট প্রভাব প্রতিপত্তি রাজ্যে আছে, সরকার আমাদের বিশেষ করে তৃণমূল তো আমাদের রাজ্যে নাই, আছে একটা দেখছি বাইরে থেকে আসছে তারা। তো সেখানে আমাদের আক্রমণ করা বা এটা প্রশ্নই আসে না। হয়তো আমাদেরকে বদনাম করার জন্য কার কি অভিপ্রায় আছে বুঝি না, তার থেকে হতে পারে। আমাদের কোনো পার্টি কর্মী এই ব্যাপারে জড়িত নাই। অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওই সঙ্গে সঙ্গে কালকে আমরা এখানে একটা ফিস্ট পিকেটও দিয়েছি ওনার বাড়ির সামনে। আর আজকে থেকে এলাকায় টহল দেবে, এর জন্য একটা ফিস্ট পিকেট থাকা থাকবে। পাল্টা তৃণমূলের ত্রিপুরা অভিযান নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। আজকে আপনারা গেছেন ত্রিপুরাতে দোকান খুলতে, এখান থেকে নেতা নিয়ে গিয়ে ওখানে জয়েন করাচ্ছেন, এখান থেকে অভিনেতা নিয়ে যাচ্ছেন, এখান থেকে গায়ক নিয়ে যাচ্ছেন, সাপোর্টার নিয়ে যাচ্ছেন। মিছিল মিটিং করার ওখানে লোক পাচ্ছেন না। ওখানে মিউনিসিপ্যালিটি নির্বাচন আছে, 25 তারিখ প্রচার চলছে। ওখানে নমিনেশন করার জন্য টিএমসি লোক পায়নি, ক্যান্ডিডেট দিতে পারেনি। অভিষেক বাবু কার জন্য প্রচার করতে যাচ্ছেন আমি জানি না। বৃহস্পতিবার ত্রিপুরায় পুরো ভোট, ফল প্রকাশ 28 নভেম্বর রবিবার। এই প্রেক্ষাপটে পুরো ভোট নিয়ে রাজনীতি একেবারে সরগরম। এর পাশাপাশি স্কুলের নিয়োগে দুর্নীতির অভিযোগ নিয়েও চর্চা চলছে জোর কদমে। স্কুলে গ্রুপ ডি কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছে সিঙ্গল বেঞ্চ। তার মধ্যেই স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারিতে নিয়োগেও উঠল বেনিয়মের অভিযোগ। এবার বিতর্ক 2016 সালে আপার প্রাইমারিতে তপশিলি জাতি ও উপজাতিদের নিয়োগ ঘিরে। অভিযোগ, ওই বছর শিডিউল ট্রাইবস অর্থাৎ তপশিলি উপজাতির চাকরি প্রার্থীদের জন্য যে প্যানেল তৈরি হয়েছিল তাতে নাম ঢোকানো হয়েছিল শিডিউলড কাস্ট অর্থাৎ তপশিলি জাতির 75 জন চাকরি প্রার্থীর। সম্প্রতি এই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন কয়েকজন চাকরি প্রার্থী। মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। মামলাকারীর আইনজীবী দাবি করেন, এসসি এসটিদের নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন রয়েছে তা মানা হয়নি 2016 সালের আপার প্রাইমারি নিয়োগের সময়। রাজ্য সরকারের তরফে বলা হয়, এই অভিযোগের তদন্ত চলছে। সব পক্ষের বক্তব্য শুনে 21 ডিসেম্বরের মধ্যে তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। নিয়োগে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসার পর এ নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে বিরোধীরা। বর্তমানে তৃণমূল কংগ্রেসের এই নিয়োগ পদ্ধতি, চাকরির পদ্ধতি বা বিভিন্ন যে শিক্ষক নিয়োগ বা অন্যান্য জায়গায় সরকারি কর্মচারী নিয়োগ, প্রায় প্রত্যেকটি ঘটনাতেই দুর্নীতিটা সামনে এসছে। মনে হচ্ছে যেন সর্বাঙ্গে তাদের ক্ষতচিহ্ন এবং পচে গেছে, দুর্গন্ধ বেরোচ্ছে। উচ্চ প্রাথমিক হোক বা সিএসসির ক্ষেত্রেই হোক, শিক্ষার প্রাঙ্গণটার ভিতরে এত নোংরা জমে গেছে যে এইটা রাজ্য সরকার ইচ্ছে করলেই পরিষ্কার করতে পারতেন, করেননি। কেন করেননি, কোন লোভে করেননি, কোন স্বার্থে করেননি, সেটাই কিন্তু আজকের বিবেচ্য বিষয়। পাল্টা বিরোধীদের দিকে আঙুল তুলেছে তৃণমূল। এসএসসি বলুন কিংবা মাধ্যমিক শিক্ষা পর্ষদ বলুন, এরা প্রত্যেকেই স্বশাসিত সংস্থা এবং স্বাভাবিকভাবে আপনারা শুনেছেন শিক্ষামন্ত্রী আজকে ব্রাত্য বসু তিনি বলেছেন যে হাইকোর্ট যা যা চাইছে সব তাদের দিতে হবে। তাতে যদি হাইকোর্ট যা বলবে সরকার সেই পথ অনুসরণ করবে। এখানে সরকারের কোনো ভূমিকা নেই। এসএসসি নিজে স্বশাসিত সংস্থা, মাধ্যমিক শিক্ষা পর্ষদও স্বশাসিত সংস্থা। যদি কেউ অন্যায় করে থাকে তারা শাস্তি পাবে। অবৈধ নিয়োগ হয়ে যাচ্ছে এবং অভিযোগ যে বৈধ নিয়োগ যেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন সেটা হচ্ছে না। পার্থদার সময় শুরু এখন। এক্স্যাক্টলি সুমন, আমাদের দুশ্চিন্তা উদ্বেগ হচ্ছে সেই জায়গাটাতেই, যেখানে আমাদের মতো একটা শিল্পহীন রাজ্যে স্থায়ী চাকরি বলতে শিক্ষিত বেকারের বোঝায় একমাত্র স্কুলের মাস্টারই। ইনফ্যাক্ট সেটাও সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে এই দুর্নীতি এবং অস্বচ্ছতার প্রশ্নে।
এবং গত 10 বছর ধরে যদি দেখেন আপনি কনসিস্টেন্টলি, এটা আজকের ঘটনা নয়, অর্থাৎ 10 বছর ধরেই ছোট বড় দুর্নীতির কথা, তাতে হচ্ছে টেট বলুন, সিএসসি বলুন, পিএসসি বলুন, এসএসসি বলুন, সব কটাতেই হচ্ছে এই ধরনের অভিযোগ মান্যতা পাচ্ছে আদালতে যাওয়ার মধ্যে দিয়ে। মানে এটা কেউ মন গড়া কথা বলছে আর আদালত বিশ্বাস করছে তা না, এই অভিযোগগুলোর একটা প্রামাণ্য ভিত্তি আছে বলে আদালত হচ্ছে যে এই কথাগুলো বলছে। আমি তো আমার জীবদ্দশায় শুনিনি যে দুর্নীতির আখড়া বলছে একটা স্বশাসিত সংস্থাকে আমাদের রাজ্যে, এটা লজ্জার আমাদের। আমি বলছি যে এই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের এখানে ভাবা উচিত সত্যি যে অস্বচ্ছতাটা আছে, যে দুর্নীতিটা আছে। আপনি দেখুন না স্কুলে নিয়োগের ক্ষেত্রে পরীক্ষা কিভাবে হবে সেখানে অস্বচ্ছতা, পরীক্ষার কোয়েশ্চেনপত্রে অস্বচ্ছতা, মেধা তালিকা তৈরিতে অস্বচ্ছতা, ইন্টারভিউ অস্বচ্ছতা, নিয়োগে অস্বচ্ছতা। ফলে আজকে যে নিয়োগের কথা আমরা আলোচনা করছি, এখন তো শুনছি যে ভুয়ো নিয়োগ মানে হচ্ছে যে প্যানেল বাতিল হয়ে গেছে 19 সাল পর্যন্ত যার মেয়াদ ছিল, ইনফ্যাক্ট সেইটা হচ্ছে যে আজকে সেই প্যানেলটাকে ভিত্তি করে চাকরি দেওয়া হচ্ছে। এর চেয়ে বড় দুর্নীতি আমার ধারণা আমরা অন্তত 25 জন চাকরি পেয়ে গেছেন, তারা 1.5 বছরের বেশি সময় আমার আপনার করের টাকা বেতন পেয়েছেন। এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য মোস্ট আনফরচুনেট এন্ড অ্যালার্মিং পার্ট। অর্থাৎ যোগ্য মানুষেরা সিস্টেম থেকে ছিটকে বেরোচ্ছেন আর অযোগ্য মানুষেরা হচ্ছে যে ব্যাকডোর দিয়ে ঢুকছেন। এই দুর্নীতি বহু স্তরে এবং শেকড় বহু গভীরে, এটা তো খালি চোখেই মনে হচ্ছে। পার্থভূমি না, প্রথম কথা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় কিংবা ব্রাত্য বোস তাদের নিজেদের জায়গা থেকে কেউ ভুল কিছু বলেননি। সেকেন্ড কথা হচ্ছে পুলিশ ভেরিফিকেশনটা হয় তার ক্যারেক্টার কিংবা তার নামে কোনো কেস আছে কিনা এটার উপরে, এবং সেটা হয় যখন ডিপার্টমেন্ট থেকে কোনো চিঠি যায় তার উপরে ভিত্তি করে। অতএব পুলিশ ভেরিফিকেশনের উপরে কিন্তু চাকরিটা নির্ভর করে না। এসএসসি থেকে নিশ্চয়ই চিঠি গেছিল, তারা এই চাকরি করলো, এতদিন চাকরি করলো, নিয়মিত বেতন পেলো, এ তো আমি বলছি গোটা সিস্টেমটা আজকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে পড়লো। জয়ন্ত, সুমন, আমি অন্যভাবে দেখছি। আমি দেখছি যে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ আজ একটা ঝুরঝুরে চোরাবালির ওপরে দাঁড়িয়ে। এই ধরনের অভিযোগ আমরা দেখো এতদিন ধরে মামলা করছি, এই ধরনের অভিযোগ যার পরতে পরতে লুকিয়ে রয়েছে দুর্নীতি, আমি কিন্তু আগে দেখিনি বা আগে অন্তত শুনিনি, জানি না ভবিষ্যতে কি হবে। এই 25 জনকে নিয়ে আলোচনাটা নয় বা 525 জনকে নিয়ে আলোচনা নয়, আজকে যদি এদের চাকরি চলে যায় তাহলে একদল চাকরি পাওয়া লোক চাকরি হারালো, আবার লক্ষ লক্ষ লোক চাকরি না পেয়ে তারা বসে রয়েছে, আবার একদল লোক জাল করেছে নিয়োগপত্র। কত বড় চক্র জড়িয়ে রয়েছে, কত লক্ষ কোটি টাকা এর মধ্যে আদান প্রদান হয়েছে, আজকে জানি না এর শুরু কোথায় আর এর শেষ কোথায়। তবে তোমায় বলি, আদালতের সঙ্গে যুক্ত একজন মানুষ, সাধারণ মানুষ হিসেবে আমার ভালো লাগছে এই ভেবে যে যার কেউ নেই তার আদালত আছেন। আজকে এত বড় একটা একদম, এবং আদালতকে এই ক্ষেত্রে ধন্যবাদ দিতেই হবে, তার কারণ আমাদের কার্যত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হলো যে যাকে আমরা সিস্টেম বলছি সেই মশারির মধ্যে এতগুলো ফুটো যে কার্যত তাতে মশা আটকাচ্ছে না, দুর্নীতির মশা ঢুকে পড়ছে। এবং শুধু স্কুল সার্ভিস কমিশন নয়, মধ্যশিক্ষা পর্ষদের দিকেও অভিযোগের আঙুল উঠছে। বিরোধীদের কাজ অভিযোগ করা, আমাদের কাজ কাজ করা। ইট ইজ ইজিয়ার টু ক্রিটিসাইজ দ্যান টু ওয়ার্ক। সুতরাং আমরা আমাদের কাজ করে যাব। নিয়োগ যথেষ্ট হয়েছে, বিরোধীরাই কোর্টে যান, অনেক জায়গায় আটকানোর চেষ্টা করেন, কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলছে এবং নিয়োগ হচ্ছে। একদিনে তো আর সব কিছু হয় না। এর আগে স্কুলে গ্রুপ ডি কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগে সোমবার সিবিআইকে অনুসন্ধানে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হল রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন এবং মধ্য শিক্ষা পর্ষদ। মঙ্গলবার বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে যায় তারা। মামলা দায়েরের অনুমতি ও বুধবার শুনানির আর্জি জানায় তারা। যে আবেদনের প্রেক্ষিতে মামলা দায়েরের অনুমতি দেয় ডিভিশন বেঞ্চ, সেই সঙ্গে মামলা দায়েরের প্রক্রিয়া শেষ হলে তা জানাতে বলা হয়। আদালতেই ফয়সালা হোক। আমরা তো বলেছিলাম যে আমরা এই সিবিআই তদন্তর ব্যাপারটা মানছি না, আমরা সেই জন্য হাইকোর্টের যে রায় সেটা না মেনে ডিভিশন বেঞ্চে গিয়েছি। এই আইনগত অধিকার তো সবারই আছে, সেইখানে ফয়সালা হোক, তারপর সরকার বিচার করবে যে তার ব্যাপারে সুপ্রিম কোর্টে যাবে কিনা। পুরো দলটাই, প্রশাসনটাই হামসব চোর হ্যায়, সেই অবস্থা এসছে। সব দপ্তরে সিবিআই প্রবেশ, এখন শুধু সময়ের অপেক্ষা। এই রাজ্যে টাকা পয়সা ছাড়া নিয়োগ হয় না, এটা কে না জানে। এমনকি তৃণমূল কর্মীদের কাছ থেকে তৃণমূলের নেতারা টাকা নেয়, এ তো প্রকাশ্যে অন রেকর্ডস তারা নিজেরা অভিযোগ করেছে।
একটা চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত সরকার। বিচার বিভাগ যে হস্তক্ষেপ করেছে সঠিকভাবেই করেছে। বুধবার ডিভিশন বেঞ্চে মামলা শুনানির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সিবিআই সূত্রে খবর, গ্রুপ ডি নিয়োগ দুর্নীতির অনুসন্ধানে এদিন টিম গঠন করা না হলেও তার প্রক্রিয়া শুরু হয়েছে। সিবিআই এর দিল্লির সদর দফতর থেকে মামলা বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। কলকাতার কোন অফিসারদের অনুসন্ধানে দায়িত্ব দেওয়া যায় তাও দিল্লি থেকে জানতে চাওয়া হয়েছে। সিবিআই সূত্রে খবর, বুধবার তাদের একটি টিম হাইকোর্টে যাবে। সিঙ্গল বেঞ্চের নির্দেশ মতো বুধবার দুপুর 3টের মধ্যে মামলাকারীদের কাছ থেকে সমস্ত নথি নেওয়ার কাজ শুরু হবে। এর পাশাপাশি রাজধানীর রাজনৈতিক অলিন্দ এদিন ছিল সরগরম। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরে মেগা যোগদান। ফের কংগ্রেসে ভাঙন ধরালো তৃণমূল। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ কীর্তি আজাদ। তৃণমূলে নতুন ইনিংস শুরু করলেন হরিয়ানার প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অশোক তানওয়ার। একই দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন নীতিশ কুমারের দলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ পবন বর্মা। যদিও দিল্লির বুকে তৃণমূলে এই 3 নেতার যোগদানের ছবি দেখে রাজনৈতিক মহলে এই প্রশ্ন উঠছে, ভিন রাজ্যের একের পর এক নেতার যোগদানের মধ্যে দিয়ে কি তৃণমূল জাতীয় রাজনীতিতে ক্রমেই শক্তিশালী হচ্ছে? কংগ্রেস কি লাগাতার দুর্বল হচ্ছে, নাকি ভিন রাজ্যের প্রাক্তনী ও কোণঠাসা নেতাদের আশ্রয়স্থল হয়ে উঠছে তৃণমূল? সেই সঙ্গে কংগ্রেস ফের একই প্রশ্ন তুলছে, বিরোধীদের ভাঙিয়ে আদতে কার্ড লাভ করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? জানিয়ে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। দিদি বাংলা লুট করে নোট ভালো নিয়ে এসছে দিল্লিতে, নোটের বস্তা নিয়ে এসছে, টাকা ঢালছে, খরিদ করছে। দিদি এখন ব্যবসায় নেমেছে, রাজনৈতিক ব্যবসায় নেমেছে। কংগ্রেসকে ভাঙালে সব থেকে বেশি খুশি হবে নরেন্দ্র মোদী। দিদি রিপোর্ট দেবে, নরেন্দ্র মোদীকে দেওয়ার পরই কিছু তো দেখাবে নরেন্দ্র মোদীকে, দেখুন আমি এত বড় কাজ করে দিলাম, আমার ভাইপোকে আর ডিস্টার্ব করো না, আমার পার্টির লোকদেরকে আর চুরি কেসে আর দুর্নীতির কেসে জড়িও না। দিদির এটা ডিমান্ড হবে। দিদির জন্য মোদী করছে, মোদির জন্য দিদি করবে, এইটাই সমঝোতা। তৃণমূল যেভাবে এগোচ্ছে তাতে অধীরের মতো হতাশ রাজনীতিকরা আরো হতাশ হচ্ছে। এদের যোগ দেওয়ার জন্য কোনো টাকার ব্যাগ দিতে হয়নি, টাকা তো কংগ্রেসের অনেক বেশি আছে। কংগ্রেস ছেড়ে যাচ্ছে ওদের দুর্বল নেতৃত্বের জন্য মানুষ, আর যারা এসছে তারা তো সব রেসপেক্টেবল লোয়ের নোর লোক। এদের সম্বন্ধে এইসব কথা বলা পুরো বেশ হারানো অধীর চৌধুরীর মুখে সাজে না। মঙ্গলবার তৃণমূলে যোগ দেওয়া কীর্তি আজাদ 1983 বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন। বিহারের প্রাক্তন কংগ্রেসী মুখ্যমন্ত্রী ভগবত ঝা আজাদের ছেলে কীর্তি প্রথমে ছিলেন বিজেপি। 2015 সালে বিজেপি তাকে সাসপেন্ড করে। এরপর 2019 সালে কংগ্রেসে যোগ দেন তিনি। এবার তৃণমূলে ইনিংস শুরু করলেন কীর্তি আজাদ। আশ্বাস দিলেন আজীবন তৃণমূলেই থাকবেন। आदरणीय दीदी के नेतृत्व में जब तक मैं राजनीति से रिटायर करूंगा, उनके नेतृत्व में मैं देश की सेवा करने का, देश के लिए काम करने का जो उन्होंने एक शपथ लिया है, उसमें उनके साथ कदम से कदम मिलाकर आगे चलने का प्रयास करता रहूंगा। দারভাঙ্গা থেকে 3বার বিজেপির টিকিটে সাংসদ নির্বাচিত হন কীর্তি আজাদ। গত লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসাবে ধানবাদ কেন্দ্র থেকে দাঁড়িয়ে 4 লক্ষেরও বেশি ভোটে পরাজিত হন তিনি। এবার দিল্লির এই নেতা তৃণমূলে যোগ দিলেন। কীর্তি আজাদের সঙ্গে তৃণমূলে যোগ দিলেন হরিয়ানার প্রাক্তন কংগ্রেস নেতা অশোক তানওয়ার। একদা রাহুল গান্ধীর ঘনিষ্ঠ অশোক হরিয়ানা প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন। 2019 সালে তাকে পদ থেকে সরিয়ে দেয় কংগ্রেস। এরপর কংগ্রেস ছেড়ে দিয়ে আপনা ভারত মোর্চা নামে পৃথক দল তৈরি করেন অশোক তানওয়ার। কিন্তু হরিয়ানায় তার দল দাগ কাটতে না পারায় এবার তিনি তৃণমূলে যোগ দিলেন। अशोक कुमार जी और उनका साथी, इवन उनका पिताजी जो बांग्लादेश वॉर में भाग लिया था, उनका पत्नी, उनका परिवार का सब, हमारा जो आपका परिवार, जो हमारा परिवार है, अभी आज ज्वाइन करने के बाद तृणमूल कांग्रेस का परिवार हो गया है। सबको लेके चलना है। उन्होंने ही हमको बोला कि दीदी जाके हमारा दोस्त को थोड़ा मीट कर लीजिए। मैंने बहुत खुश हुआ। आप लोग अच्छा, आप लोग वापस जाने का बाद आप काम शुरुआत करो, अभी से काम शुरुआत कर सकते हैं। अशोक कुमार जी को एक दफे गोवा भी जाना है और एक दफे कलकत्ता में एक मीटिंग है, इम्पोर्टेंट मीटिंग है हमारा, वो मीटिंग में भी जाना है। और इसका साथ साथ में पूरा हरियाणा में उन्होंने घूमेंगे, जब तैयार करेंगे मीटिंग,
तो मैं हरियाणा जाने चाहती हूँ। এগুলো সব রাজনৈতিক ভবঘুরে। এই কীর্তি বিজেপির এমপি ছিল, তারপরে কংগ্রেস এসেছিল, হয়তো সুবিধা করতে পারেনি, আবার দিদির কাছে যাবে। দিদি গাজর ঝুলি রেখেছে, যে আসবে রাজ্যসভার মেম্বার হতে পারবে। বাংলা যারা রাজ্যসভার মেম্বার আছে তারা বিদায় নেওয়ার জন্য প্রস্তুত নিন, বাংলো খালি করার ব্যবস্থা করুন, কারণ দিদির দলে এখন এই সমস্ত ভবঘুরেরা ঢুকে তারা রাজ্যসভার মেম্বার হবে। দিদি দেখাবে আমি জাতীয় ক্ষেত্রে কত বড় একটা নেত্রী হিসাবে আবির্ভূত হলাম। এদিনই তৃণমূলের উত্তরীয় গায়ে চড়ালেন জেডিইউ এর প্রাক্তন রাজ্যসভার সাংসদ পবন বর্মা। প্রাক্তন আইএফএস অফিসার পবন বর্মা জেডিইউ এর সাধারণ সম্পাদক এবং রাজ্যসভার সাংসদ ছিলেন। গত বছর জানুয়ারিতে প্রশান্ত কিশোরের সঙ্গে পবন বর্মাকে বহিষ্কার করে জেডিইউ। এবার তিনিও তৃণমূলে যোগ দিলেন। किसी भी लोकतंत्र में एक मजबूत विपक्ष का होना जरूरी है। एक जो केंद्रीय सरकार है उसको लोकतांत्रिक ढंग से चुनौती भी देना जरूरी है, नीतियों पर, पॉलिसीज पर। और मेरा ऐसा अपना मानना है कि ममता जी में वो सार्थक नेतृत्व है जिसके साथ मैं जुड़ सकता हूं, इसलिए मैंने जाना। এর আগে গোয়ার প্রাক্তন কংগ্রেসী মুখ্যমন্ত্রী লুইজিনো ফলেইরো তৃণমূলে যোগ দিয়েছেন। তাকে রাজ্যসভার সাংসদ করেছে তৃণমূল। অসমের প্রাক্তন কংগ্রেস সাংসদ সুস্মিতা দেবও এখন তৃণমূলে, তাকেও রাজ্যসভায় পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সদ্য তৃণমূলে যোগ দিয়েছেন উত্তরপ্রদেশের প্রয়াত কংগ্রেসী মুখ্যমন্ত্রী ও প্রাক্তন রেলমন্ত্রী কমলাপতি ত্রিপাঠীর নাতি রাজেশপতি ত্রিপাঠী এবং তার ছেলে ললিতেশপতি ত্রিপাঠী। কোনো রেলিভেন্স নেই, এটা শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা। বিজেপিকে সুবিধা করে দেওয়াটা তৃণমূলের লক্ষ্য, এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। কোথাও বিজেপিকে বিরুদ্ধে কোনো লড়াই দেখছেন ওদের? ফলে কোথায় কি বোঝাপড়া এরা করে রেখেছে, সেই বোঝাপড়া অনুযায়ী যেদিকে শক্তির ভারসাম্য এরা সেই দিকে দলবদলুর দল, যারা টাকার জন্য ক্ষমতার জন্য রাজনীতি করে তারা যাতায়াত করে। কংগ্রেসের গর্ভগৃহেই তৃণমূলের জন্ম, তারপরে এখন তারা মূল কংগ্রেসকে ভাঙিয়ে তারা নিজেদের বাগান শুধু সাজাতে চাইছেন না, তারা বক্তব্য রাখছেন যে সারা ভারতে কংগ্রেস তাদের প্রাসঙ্গিকতা হারিয়েছে এবং সারা ভারতে বিজেপির সঙ্গে লড়াইয়ের জন্য তৃণমূল নিজেদের স্থাপিত করার জন্যে তারা দাবি করছে। যারা জয়েন করেছে তারা কিন্তু খুবই অপ্রাসঙ্গিক নেতা। তৃণমূল কংগ্রেসে এসে এইরকম বেশ কয়েকজন নেতা তৃণমূল কংগ্রেসে এখন গেছেন, এটা রিটায়ারমেন্ট বেনিফিটের জন্যই মনে হচ্ছে। এদিন দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন গীতিকার জাভেদ আখতার ও লালকৃষ্ণ আডবাণীর প্রাক্তন ঘনিষ্ঠ সহযোগী সুধীন্দ্র কুলকার্নি। এটা তো তৃণমূল ভালো বুঝবে, লোকসভায় 18টা এমপি ছেড়েছে বলে পশ্চিমবঙ্গ বিধানসভাটা গিফটে পেল। এখন ব্যাপার হচ্ছে যেটা, সেটা পার্থবাবুরা একটা জিনিস খুব ভালো করে বুঝেছেন, সেটা হচ্ছে আমি পার্থবাবুর থেকে জানতে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর সাথে দেখা করবার আগে বা পশ্চিমবঙ্গের যিনি রাজনৈতিক লাফাঙ্গাশ্রী আছে তার ইডি দপ্তরে যাওয়ার আগে তাদের একরকম চিন্তা ভাবনা। ইডি দপ্তর থেকে বেরোনোর পর পার্থবাবু, সুমনদা, তোমরা হয়তো দেখেছো ভাল্লুক নাচ, ওই ভাল্লুকের নাকে দড়ি লাগানো থাকে আর যে নাচ দেখায় দড়ি ধরে টানে বলে ভাল্লুক তুমি নাচো, ভাল্লুক নাচে। ভাল্লুক, এই ভাল্লুক নাচটা আমরা তো দেখতে পেয়েছি। বিজেপির হাতে দড়ি আর নাকে তার দড়ি লাগানো, বিজেপি যা বলছে তাই করছে, করতে তো হবেই, কম্পালশন, রাজনৈতিক কম্পালশন। আমি আবার বললাম, আমি তো এরকম অশিক্ষিতের মতো ডায়লগ দিতে পারবো না। আমি শুধু এটুকু বলতে পারি যে কংগ্রেস 276টা সিটে বিজেপির সাথে কংগ্রেসের লড়াই হয়। গত দুটো নির্বাচনে বিশ্বাসযোগ্যতার অভাবের জন্য কিংবা বিজেপির হাতের তামাক খেয়ে অনেক তদন্তের হাত থেকে বাঁচার জন্য কংগ্রেস মাত্র 12টা সিট জিতেছে, 264টা সিট বিজেপি জিতেছে। তৃণমূল কংগ্রেস যেটা বর্তমানে কৌশল নিয়েছে যে প্রতিনিয়ত কংগ্রেসকে আক্রমণ করছে, একটা উদ্দেশ্য হতে পারে যে কংগ্রেসকে টেক ওভার করা। আপনার মনে থাকতে পারে তৃণমূল কংগ্রেস যখন 98 সালে তৈরি হলো তখন কংগ্রেস মানে তৃণমূল কংগ্রেস কিন্তু বামফ্রন্টকে ভাঙতে পারেনি, কংগ্রেসকে প্রতিনিয়ত ভেঙে 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 বিকল্প শক্তি তৈরি হয়েছে এবং শেষ পর্যন্ত কিন্তু বামফ্রন্টকে পরাজিত করেছে কংগ্রেসের হাত ধরেই। মনে রাখবে সেদিন সোনিয়া গান্ধী যদি এগিয়ে না আসতো এবং সেদিন যদি মানে প্রণব মুখার্জি যদি এগিয়ে না আসতো তাহলে নির্বাচন কমিশনার তো সক্রিয় হতো কিনা আমার সন্দেহ নির্বাচন চর্চাকারী হিসাবে, এবং এই বামফ্রন্টকে পরাজিত করা সম্ভব ছিল কিনা কংগ্রেসকে বাদ দিয়ে আমার প্রশ্ন থাকছে। কিন্তু প্রতিনিয়ত কংগ্রেসকে ভেঙে পশ্চিমবাংলা মডেল তৈরি হয়েছিল যে কংগ্রেসকে ভেঙে বিকল্প হয়ে বামফ্রন্টকে পরাজিত এবং কংগ্রেসের সাহায্য নিয়েও
বটে। সেই সময় একটা মানুষ কিন্তু প্রতিনিয়ত বিরোধিতা করেছিল, অধীর চৌধুরী, নির্বেদ রায় তখন ছিলেন, তারা বিরোধী ছিলেন, জোট বিরোধী ছিলেন। তারা বলেছিলেন যে আজকে আপনি জোটে যাচ্ছেন তৃণমূলের সাথে, আগামী দিন তৃণমূল কংগ্রেস আপনাকে গ্রাস করবে, অর্থাৎ কংগ্রেস দলকে গ্রাস করে নিবে। বাস্তবে তাই হলো, আমরা ভুল প্রমাণিত হয়েছি, অধীর চৌধুরীর কথাটাই কিন্তু বাস্তবে মিলেছে।